Yes, sir. আচ্ছা, তো গতদিন আমরা রেন্টস এন্ড কার ওনারশিপে শেষ করছিলাম। তো এরপরে আমাদের যেটা আছে আরবান ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট পাথস। সো এখানে যেটা আছে, the transport development of cities is often taking place within a path dependency which results in different levels of mobility and ownership of passenger transport modes such as cars, buses and rail transit. বেসিক্যালি যখন কোনো একটা সোসাইটি বা সিটি একটা পার্টিকুলার মোড অফ ট্রান্সপোর্টকে প্রাধান্য দিয়ে ইনভেস্টমেন্ট করে, তখন পরবর্তী ইনভেস্টমেন্টগুলো আসলে বেসিক্যালি ওই পাথ ডিপেন্ডেন্ট হয়ে যায়। এটাই বোঝা যাচ্ছে। যদি আমি রাস্তাঘাটে ইনভেস্ট করি, গাড়ি অটোমোবাইল ওরিয়েন্টেড সিস্টেমের দিকে আমি ইনভেস্টমেন্ট করি, তাহলে আমাকে ওইটাকে মেনটেন এবং পরবর্তীতে যে ডেভেলপমেন্ট গুলো হবে সেগুলো আসলে যেহেতু আমার একটা ইনভেস্টমেন্ট হয়ে গেছে সেটাকে মেনটেন করতে হবে এবং ডেভেলপ করতে হবে, সেজন্য আমার ইনভেস্টমেন্ট গুলো আসলে ওই ওরিয়েন্টেশনই হবে। আর আমি যদি ট্রানজিট বা পাবলিক মোডে ইনভেস্ট করি, তাহলে আমার পরবর্তী ডেভেলপমেন্ট বা ইনভেস্টমেন্ট গুলো ওই ওই ডিরেকশনে হবে। যেটা বলছে একটা ইনার্শিয়া ক্রিয়েট হয়ে যায়। This implies that once a specific path has been elected, future developments are locked in along that path since it is difficult to move away from it. Because the level of accumulation is in existing infrastructure and technology conveys a level of inertia. Still there is the potential for a path divergence, which, when there is a strong economic, political, and public will to alter the traffic situation in a city towards a new paradigm, just to be more suitable. ফর এক্সাম্পল, যদি কার ওরিয়েন্টেড একটা সোসাইটি হয় এবং কনজেশন যদি অনেক বেশি বেড়ে যায় বা পাবলিক ডিমান্ড যদি ক্রিয়েট হয় এবং সাথে সাথে যদি তাদের স্ট্রং ইকোনমিক বা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি থাকে শিফট করার, এবং তারা যদি তখন মনে করে যে আমাদের পাবলিক ট্রান্সপোর্ট বা ট্রানজিটে মুভ করা দরকার, তাহলে আমাদের ইকোনমির জন্য ক্ষতিকর, আমাদের মোবিলিটির জন্য ক্ষতিকর, ফর এক্সাম্পল ঢাকা শহর, তাহলে সেক্ষেত্রে এই পাথ ডাইভারজেন্সটা পসিবল। যেমন মেট্রোতে শিফট করার যে প্ল্যানটা ছিল, সেটা বেসিক্যালি এই ধরনের একটা এক্সাম্পল হতে পারে। ফ্রম এ প্রি ইন্ডাস্ট্রিয়াল সিটি, বেসিক্যালি যদি ডেভেলপমেন্টের আর্লি স্টেজ থেকে শুরু করা হয় চিন্তা ভাবনা, যে ফ্রম প্রি ইন্ডাস্ট্রিয়াল সিটি রিলাইং অন ওয়াকিং, যেখানে বেসিক্যালি বেশিরভাগ মোবিলিটি লেভেল খুবই লো, বেসিক্যালি ওয়াকিং সিটি যেটা বলতেছি, ছোট শহর, যদি ঢাকা শহরে বলি, অনেক আগে যখন এই গাড়ি টাড়ি এগুলো ছিল না বা ইকোনমি অনেক পুয়ার ছিল, সো বেসিক্যালি ওয়াকিং মোডটাই সবচেয়ে বড় একটা পার্ট। কনভে ইয়া কি বলবো, টোটাল ট্রিপস এর মধ্যে হয়তো ওয়াকিং ট্রিপসটাই সবচেয়ে বেশি ছিল। The three main urban from there, it can take any of the three urban transport development paths যেগুলো এখানে দেখাচ্ছে। সো বেসিক্যালি পাথ এ বি এন্ড সি, এটা বেসিক্যালি যদি খেয়াল করো অটোমোবাইল ওরিয়েন্টেড, বিটা ট্রানজিট ওরিয়েন্টেড এবং সিটা বেসিক্যালি কমপ্লেক্স বা মিক্সড হাইব্রিড সিচুয়েশন। সো অটোমোবাইল ডিপেন্ডেন্সি বা অটোমোবাইল ডিপেন্ডেন্ট path যেটা, this development path leads to the setting of automobile dependent cities with investment continuously made in motorization and the development of a road and highway system. So ওয়াকিং এর পরে হয়তো নন মোটরাইজ ট্রান্সপোর্ট বেসিক্যালি সাইকেল, বাইসাইকেল ইউজ করছে। বাইসাইকেল থেকে যখন ইকোনমি আর একটু গ্রো করছে, তখন হয়তো মোটরসাইকেলের দিকে মুভ করছে। ঠিক আছে, the first step usually involves the diffusion of non-motorized forms of transportation, particularly the bicycle. This was the case of cities in developed economies in the late 19th and early 20th century, and of Asian cities, particularly China in the 1970s. ঠিক আছে, সো ওয়াকিং এর পরে নন মোটরাইজ ট্রান্সপোর্ট বেসিক্যালি বাইসাইকেল। এরপর অ্যাট দিস স্টেজ এই নন মোটরাইজড ট্রান্সপোর্ট অর্থাৎ বাইসাইকেলের পর চাইলে একটা, যদি ওই স্টেজে পলিটিক্যাল এবং বা কি বলবো প্ল্যানিং স্টেজে যদি তারা চিন্তা করে যে না, আমরা অটোমোবাইলের দিকে না গিয়ে আমরা ট্রানজিট বা মাস মোবিলিটির দিকে যাব, সেক্ষেত্রে হয়তো একটা পাথ ডাইভারজেন্স যেটা বলছে ওয়ান
পসিবল, লাইকলি, যে হয় সে এই বাইসাইকেলের পর একটা পাথ চেঞ্জ করে সে পাবলিক ট্রান্সপোর্টের দিকে চলে যাবে, অথবা সে এই সিঙ্গেল বা প্রাইভেট মোডেই কন্টিনিউ করবে। এক সেকেন্ড। আচ্ছা, so path divergence possible. However, a path followed in several developing economies concerns a further motorization with the motorcycle as an intermediary form, which leads to cities saturated with motorcycles, buses, and some automobiles. সো এর পরবর্তী স্টেজে হয়তো আর একটু ইকোনমিক কন্ডিশন ভালো হওয়ার পরে তারা মোটরাইজড সাইকেল অথবা মোটরসাইকেলের দিকে মুভ করছে, এবং ultimately, a road infrastructure investment continues and the economic development. With the economic development, the outcome is a car-oriented city. অর্থাৎ ইকোনমিক ডেভেলপমেন্ট যদি হয়, তার মানে ফান্ডিং, ফান্ডস অ্যাভেলেবল হচ্ছে, তো তারা আরো বেশি মাত্রায় তাদের রাস্তাঘাট ডেভেলপমেন্ট ওয়াইডেন করার জন্য সেখানে ইনভেস্ট করতেছে, আলটিমেটলি রেজাল্টিং ইন কার সিটিজ। ঠিক আছে, অর্থাৎ মোটরসাইকেলস এর সংখ্যা বেড়ে গেছে, স্যাচুরেশন হয়ে গেছে, তো রাস্তাঘাট আবার বড় করা হয়েছে, মানুষের ইকোনমিক কন্ডিশন বাড়তেছে। তো এই পাথ যদি ফলো করে, আলটিমেটলি তারা উইল এন্ড আপ ইন কার সিটিজ, অর্থাৎ কার ওরিয়েন্টেড সিটিতে তারা রেজাল্ট করবে। So the outcome is a car-oriented city where the automobile accounts for the majority of the passengers. So other modes ও থাকবে, কিন্তু কার হচ্ছে কি ডমিনেন্ট। হুম। আচ্ছা। So such an outcome can also be achieved by cities that initially undertook transit development path. অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে ট্রানজিট চুজ করছিল ইনিশিয়ালি, পাথ বি, সেখান থেকে যেটা হয়েছে পাথ সি তে আসছে, পাথ সি তে আসার পর সে আবার হয় পাথ বি তে মুভ করছে অথবা পাথ এ তে চলে আসছে। ঠিক আছে, তো এই ডাইভারজেন্স গুলো হইতে পারে, অর্থাৎ হয়তো পলিটিক্যাল উইল চেঞ্জ হয়ে গেছে, অথবা পাবলিক সিনারিও চেঞ্জ হয়ে গেছে, বা পাবলিক ডিমান্ড চেঞ্জ হয়ে গেছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, পলিসি চেঞ্জ হয়ে গেছে, যে কারণে পাথ ডাইভারজেন্স হইতে পারে। ঠিক আছে, such an outcome can also be achieved by cities that initially undertook transit developments but through a path divergence, that is C3, move towards automobile dependency through the abandonment of several transit services or the lack of further development in public transit. This was particularly the case of North American cities such as Los Angeles and Houston. ঠিক আছে, সো এরকম কেস আছে, লস অ্যাঞ্জেলেস বেসিক্যালি ক্যালিফোর্নিয়াতে এবং হিউস্টন টেক্সাসে, এরা হয়তো ইনিশিয়ালি এই ট্রানজিট ওরিয়েন্টেড লাইন চুজ করে পরে বাস বাস ট্রাফিক বা বাস পাবলিক ট্রানজিট এর দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু হয়তো পাবলিক বা যারা ইউজার তারা হয়তো সেটাকে প্রেফার করেনি, অথবা সেটার যে আউটকাম, বা যে বেনিফিট সেটা হয়তো সেভাবে তারা পায় নাই, যে কারণে আলটিমেটলি তারা আবার কার সিটিজে মুভ করছে, অর্থাৎ রোডওয়ে ডেভেলপমেন্টে দিকে সরে গেছে। ঠিক আছে, ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট পাথ বি যদি কেউ ফলো করে বা কোনো একটা সোসাইটি, দিস ডেভেলপমেন্ট পাথ ইনভলভস লো লেভেলস অফ মোটরাইজেশন অ্যান্ড মডারেট রোড বিল্ডিং, pro massive investment in public transit and transit oriented land use development strategies. সেটা পলিসিটা শুধুমাত্র রাস্তাঘাট বা ইয়ে না, পুরা ল্যান্ড ইউজ ডেভেলপমেন্টের উপরেও কিন্তু ডিপেন্ড করবে, যে তোমার ল্যান্ড ইউজ প্যাটার্ন কিরকম এবং ল্যান্ডের ইউটিলাইজেশন কেমন হচ্ছে, সেটার উপরেও কিন্তু ট্রানজিট ওরিয়েন্টেড সিটিজে আমরা যেতে পারবো কিনা সেটা গভর্ন করবে। অর্থাৎ একটা বেসিক্যালি আমরা দেখবো যে ট্রানজিটের জন্য কিছু মেইন ফ্যাক্টর আছে, যে ট্রানজিট বা এই যে মাস ট্রানজিট যেগুলো বলি আমরা, এগুলো কোন সিচুয়েশনে সাস্টেনেবল। সাস্টেনেবল বলতেছি কারণ হচ্ছে এটা কিন্তু এই যে মাস ট্রানজিট গুলা কখনো কমার্শিয়ালি সুইটেবল না বা ভায়াবল না। হুম। কারণ এটা বা ফাইন্যান্সিয়ালি ভায়াবল না, কারণ এটার অপারেটিং এক্সপেন্সেস এত বেশি
যে টিকিটের খরচ দিয়ে এটা উঠানো সম্ভব না। ঠিক আছে, অনেক ক্ষেত্রে ভর্তুকি দেওয়া লাগে। সো সাস্টেনেবল হইতে হলে তাকে একটা সার্টেন লেভেল অফ ইউজার সবসময় থাকতে হবে। সো সাস্টেনেবল হওয়ার জন্য তাকে একটা মিনিমাম লেভেল অফ ইউজার মেনটেন করতে হবে, এবং এইটা ডিপেন্ড করবে আসলে যে কত ডেন্সলি পপুলেটেড এরিয়া বা লোকালিটিতে এই সার্ভিসটা দেওয়া হচ্ছে। যত ডেন্সিটি বাড়বে তত এইটার সুইটেবিলিটি বাড়বে। এবং ডেন্সিটির সাথে আর একটা জিনিস হচ্ছে শর্ট ডিস্টেন্স ট্রিপ। মাস ট্রানজিট কখনো লং ডিস্টেন্স ট্রিপের জন্য না, এটা শর্ট ডিস্টেন্স ট্রিপ দিবে। বেসিক্যালি শর্ট ডিস্টেন্স ট্রিপ মানে হচ্ছে আমার এক্সপেন্সেস কম, আমার মেনটেনেন্স এন্ড অপারেটিং কস্ট কম, কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রিপের ডিমান্ড অনেক বেশি। বেসিক্যালি যদি আমি হাই রাইজ সোসাইটির কথা বলি, হিউজ পরিমাণ অফ পিপল একটা বিল্ডিং থেকে নামবে, তার হয়তো খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই, কারণ ডেন্সলি পপুলেটেড এরিয়া, ডেন্সিটি খুব বেশি, আমার কমার্শিয়াল জোনও ডেন্স, অর্থাৎ ডিস্টেন্সটা খুব বেশি দূরে না। কিন্তু রাস্তায় যদি সবাই ওই পরিমাণ গাড়ি নিয়ে নামে, সেটা হয়তো মুভেবল থাকবে না, যে কারণে ট্রানজিট গুলা ওইসব ক্ষেত্রে খুব বেশি সুইটেবল। সো অল্প ডিস্টেন্সের ট্রিপ হবে কিন্তু অনেক মানুষ যাবে, অর্থাৎ মাস পিপল ট্রানজিট করবে, যে কারণে না মাস ট্রানজিট। ঠিক আছে, এইসব সিচুয়েশনেই ট্রানজিট গুলা সাস্টেনেবল থাকে। সো যদি নর্থ আমেরিকান সোসাইটি দেখো বা সিটি দেখো, ওদের ওদের ল্যান্ড এরিয়া অনেক বেশি, এবং ওদের ল্যান্ড এরিয়া যেহেতু অনেক বেশি, তারা এবং তাদের ইকোনমিক কন্ডিশনও ভালো, তারা প্রেফার করে যে একটু সাবার্ব এরিয়াতে বা একটু দূরে থাকতে সিটি সেন্টার থেকে, বড় এরিয়া নিয়ে, বড় বড় স্পেস নিয়ে থাকার। অ্যাপার্টমেন্ট বা ওই কালচার ওদের মধ্যে এখনো আসেনি। আবার ইউরোপিয়ান সিটিতে গেলে দেখবা যে তারা যেহেতু ল্যান্ড লিমিটেড, ইউরোপিয়ান কান্ট্রি গুলো তো বড় না, ঠিক আছে, এবং ওদের ল্যান্ড গুলা ওরা খুব মানে মানে সিটি গুলা খুব কম্প্যাক্ট, যে কারণে হয়তো ওখানে রাস্তাঘাটের পরিমাণ এগুলো, অবশ্য ইতিহাসের হিসাবে গেলে তুমি দেখবা যে ইউরোপিয়ান সোসাইটি অনেক পুরানো। সো অনেক আগের সেট আপে ডেভেলপ করা রাস্তাঘাট গুলো চিকন, তখন হয়তো এত বড় বড় গাড়ি ছিল না, ট্রাক ছিল না, ঠিক আছে, ওয়াটারওয়েজ ছিল মেইন ট্রান্সপোর্ট মোড ফ্রেটের জন্য। সো সেই কারণে ওদের সিটিগুলো অনেক কম্প্যাক্ট, যে কারণে ওগুলো এক্সপানশনের সুযোগ কম। আবার ল্যান্ড এরিয়া লিমিটেড, তো ওরা কিন্তু আসলে কার ওরিয়েন্টেড, কারের ওরিয়েন্টেশনে যেতে পারে না বা যাওয়ার সুযোগ নেই। যদিও ওরা ইকোনমিক্যালি স্ট্রং, কিন্তু ওদের জন্য হয়তো অত সুযোগ নেই যে কার ওরিয়েন্টেড সোসাইটির দিকে যাবে, যেটা আমেরিকানরা পারছে, কারণ ওদের সোসাইটি বা ওদের হিস্ট্রি খুব বেশি পুরানো না, 200 বছর 250 বছরের পুরানো হিস্ট্রি। আর ল্যান্ড এরিয়া হিউজ, মানুষ অতটা অত বেশি না, ঠিক আছে, মানুষের সংখ্যা কম, ডেন্সিটি কম, তো সেখানে সব সম্ভব। ঠিক আছে। তো দাঁড়াও, কোথায় চলে গেল? হ্যাঁ, তো ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্টে যেটা বলছে, দিস ডেভেলপমেন্ট path involves slow levels of motorization and moderate road building through massive investments in public transit and transit oriented land use development strategies. This path leads to the setting of transit cities where the bulk of the population uses public transit to satisfy their mobility requirements. Such cities are, however, not that common because as many cities undertook development, an additional path was followed, which led to the development of hybrid cities. So hybrid cities দিকেও চলে যেতে পারে, অর্থাৎ মিক্সড কন্ডিশন। আমি বোধ পাবলিক মোডকেও সুযোগ দিব, আবার প্রাইভেট মোডকেও সুযোগ দিব। বেসিক্যালি এটা একটা কাইন্ড অফ তোমার কি বলবো, ক্যাপিটাল ক্যাপিটাল ইন্টেন্সিভ সোসাইটি বা ইকোনমির জন্য এটা খুবই জরুরি। কারণ যারা ক্যাপিটালিস্ট, তারা সবসময় তাদের ইনভেস্ট কি বলবো, তাদের আর্নিং বা তাদের লাইফ স্টাইলটাকে তারা অন্য লেভেলে বা ডিফারেন্ট লেভেলে রাখতে চায়। যে সবাইকে যদি তুমি শুধুমাত্র ট্রান্সে ঢুকানোর চেষ্টা করো, তখন ওই পপুলেশন কি করবে, আস্তে আস্তে ওই লোকালিটি বা দেশ অন্য দেশে চলে যাবে। তোমরা যদি রিসেন্ট ট্রেন্ডস দেখো, যে ধনকুবের যাদেরকে বলে, হ্যাঁ, টাইকুন, তারা কিন্তু বেসিক্যালি কোনো দেশের জন্য বা কোনো দেশের সাথে যে খুব বেশি একটা স্থান, ওদের যেখানে সুবিধা সেখানে তারা মুভ করে যায়। ঠিক আছে, যেমন রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ লাগছে, তোমরা হয়তো খেয়াল করছো যে রাশিয়ার ধন কুবেরা কিন্তু রাশিয়া ছেড়ে চলে গেছে। ঠিক আছে, সো এরকম, সো ওরা তাদের লাইফ স্টাইল বা লিভিং স্ট্যান্ডার্ডকে সেই লেভেলে রাখতে চায়, তো যেখানে তারা সেই সুযোগ পাবে সেখানেই তারা থাকবে। এবং কান্ট্রি গুলাও চায় যে তাদের যে মেজর কি বলবো, যে ক্যাপিটাল হোল্ডার বা মেজর আর্নার, তাদেরকে তারা সুযোগ দিয়ে সেখানে রাখার চেষ্টা করে। ঠিক আছে, সো এখন হয়তো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় ধনকুবের গুলো আমেরিকাতে আছে বা ইউএসএ তে আছে। হয়তো ভবিষ্যতে দেখতে পারো যে সেগুলো তারা হয়তো একসময়, যদি আমেরিকা কোনো কারণে এই সুযোগ সুবিধা থেকে ওদেরকে ডিপ্রাইভ করে বা তাদের থেকে
ট্যাক্স বা ওভার ট্যাক্সিং করা শুরু করে, হয়তো তারা ওখান থেকে শিফট করে চলে যায়। ঠিক আছে। সো এই জন্য হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডেভেলপ সিটিস গুলাতে হাইব্রিড মোড অপারেটর, যেমন নিউ ইয়র্ক সিটি, ওখানে পাবলিক ট্রানজিট সিস্টেমটাও ভালো, এবং ওখানে গাড়ির বা অটোমোবাইলেরও সুবিধা সুযোগ সুবিধা ভালো। ওইসব মানে বেসিক্যালি নিউ ইয়র্ক সিটির কথা বললে ওখানে ট্রানজিট সিস্টেমও ভালো, বাস সার্ভিস ভালো, ওখানে পার্কিং ফ্যাসিলিটিও ভালো, ওখানে গাড়ির জন্য সুবিধা আছে। হয়তো টোলটা একটু বেশি বা একটু এক্সপেন্সিভ, কিন্তু যারা ক্যাপিটাল কি বলে ক্যাপিটালিস্ট সোসাইটিতে যারা আসলে কি বলবো হাই এন্ডের পাবলিক, তাদের কিন্তু এইসব অল্প কিছু টাকায় কিছু আসে যায় না। ঠিক আছে। সো ওদের জন্য ওকে, আবার নর্মাল পিপল যারা লো কস্ট ওয়েতে চলতে চায়, অর্থাৎ ওয়ার্কার ক্লাস, তাদের জন্য জিনিসটা সাস্টেনেবল। হাইব্রিড সিটিজ, this development path is the outcome of further motorization, but the pace of road development comes faster than the pace of urban transit development. It eventually leads to a saturation of the transport system with buses and automobiles. This situation characterized by many cities in the developed economies, basically developed economies এর কথা বলতেছে, in the second half of the 20th century, অর্থাৎ মেজর সিটিস গুলাতে ইউএসএ তো এখন জ্যাম লাগে বা কনজেশন হয় পিক টাইমে। A possible path divergence involves a rapid motorization and a move towards automobile dependency. 3. ঠিক আছে। সো হাইব্রিড সিচুয়েশন থাকতে পারে যদি সোসাইটির ইয়া ভালো থাকে, কি বলবো, কোহেরেন্স থাকে, তাহলে হয়তো তারা মুভ করবে হচ্ছে ট্রানজিট সিটির দিকে, আর না হলে মুভ করবে হচ্ছে কার সিটিজের দিকে। ঠিক আছে। যেমন ইউরোপিয়ান সোসাইটি গুলো যদি দেখো, ওদের মধ্যে কোহিয়ারেন্স বেশি, কারণ বেসিক্যালি ওরা ওদের ইউরোপিয়ান সোসাইটি গুলো যদি দেখো, সবাই ইউরোপিয়ান, কিন্তু তাদের ভাষাগত কারণে বা জাতিগত কারণে তারা কিন্তু সেপারেট সেপারেট কান্ট্রি, এবং নিজেদের মধ্যে যুদ্ধ করে। সো ওদের একটা কান্ট্রিতে যারা বসবাস করছে ওদের মধ্যে কোহিয়ারেন্স বেশি, কারণ ওরা মোটামুটি একই জাতির লোক। কিন্তু ইউএস বা নর্থ নর্থ আমেরিকাতে যদি দেখো, ওরা কিন্তু সব হচ্ছে কি ইমিগ্রেন্ট। হুম। ইউরোপিয়ান ইমিগ্রেন্ট, তারপরে এশিয়ান ইমিগ্রেন্ট, আফ্রিকান ইমিগ্রেন্ট, বিভিন্ন দেশের লোক। তো এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু কোহেরেন্সটা এখনো ওই লেভেলে পৌঁছায়নি, যে কারণে হয়তো তারা কার ওরিয়েন্টেড বা ইন্ডিভিজুয়ালিটিতে পছন্দ করে। হুম। সো যদি আসো যে when অটোমোবাইল ট্রিপস এক্সিড 70%, এখানে একটা গ্রাফ দেখা যাচ্ছে অটোমোবাইল ডিপেন্ডেন্সির গ্রাফ। ঠিক আছে। এবং স্পেশাল স্ট্রাকচার কেমন হলে কি রকম অবস্থা হয়, যেমন কার অনলি সোসাইটি, অর্থাৎ হাইলি ডিসপার্সড স্ট্রাকচার, যদি খেয়াল করো এই যে হাই লেখা, অর্থাৎ মানুষ তার সিটি সেন্টারের আশেপাশে ছড়ায় ছিটায় থাকে। ঠিক আছে। যখন কার ওরিয়েন্টেশন কমে আসতেছে, অর্থাৎ দেখা যাচ্ছে মানুষের ডেন্সিটিটা বা লিভিং ডেন্সিটিটা সিবিডির কাছাকাছি বাড়তেছে, এবং আরো যত ডেন্সিফাইড হবে তখন তখন যেটা হচ্ছে আসলে অল্টারনেটিভটা, অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্ট মোডটা বেশি লুক্রেটিভ হয়ে আসবে। কারণ এত মাস পিপলকে কার বা ইন্ডিভিজুয়াল মোডে ট্রান্সপোর্ট করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। When automobile trips exceed 75% of the personal trips, এই যেখানে দেখতে 75 এর limit, a situation of high dependency is observed, such as in the United States, where 76% of all commuting trips are done using an automobile. Automobile dependency ranges from low, where a set of transportation alternatives are available, to high, where little if no alternatives outside automobile use are possible. ঠিক আছে। তো ইউএস বা নর্থ আমেরিকান সিটিতে গেলে হয়তো দেখবো অটোমোবাইল ওরিয়েন্টেড সিটি বা অটোমোবাইল ওরিয়েন্টেড ট্রান্সপোর্টেশন সিস্টেম। আবার সেদিকে ইউরোপিয়ান সিটিতে গেলে বা ইউরোপিয়ান কান্ট্রিতে গেলে দেখবা যে ওখানে পাবলিক মোড বেশি। এবং ইউরোপে হয়তো দেখবা যে বিভিন্ন দেশকে কানেক্ট করে রেল ট্রান্সপোর্ট সিস্টেম ভালো। তো অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে তুমি বাই রেল যেতে পারবা। তো সেখানে পাবলিক ট্রান্সপোর্ট মোড গুলো ভালো, যাতে মানুষ আহ গাড়ি সাপোর্ট করে না। ঠিক আছে, কারণ ডেন্সিটি অনেক লো। So automobile dependency is also linked with the urban spatial structure, as cities with a low level of car dependency tend to be centralized with
টাইপস এন্ড মিটিগেশন মেজার্স। সো কনজেশন নিয়ে আমরা এখন ডিসকাশনে যাব। সো ওয়াই কনজেশন হ্যাপেন্স? হ্যাঁ, কনজেশন অকার্স when ট্রান্সপোর্ট ডিমান্ড এক্সিডস ট্রান্সপোর্ট সাপ্লাই। সোজা কথা, যখন আমার ডিমান্ডের থেকে সাপ্লাই কম হয়ে যাবে, তখনই আমার কি হবে? কনজেশন হবে। ঠিক আছে, অ্যাট এ স্পেসিফিক পয়েন্ট ইন টাইম অ্যান্ড ইন এ স্পেসিফিক সেকশন অফ দ্য ট্রান্সপোর্টেশন সিস্টেম। ঠিক আছে, সব সময় তো হবে না। যখন কোনো একটা জায়গায়, যেমন যেটাকে আমরা পিক আওয়ার, পিক আওয়ার কোনো একটা লোকেশনে, একটা স্পেসিফিক সেকশনে যখন ডিমান্ডটা সাপ্লাই থেকে বেশি হয়ে যাবে, তখনই সেখানে কনজেশন হবে। আন্ডার সাচ সার্কামস্টান্সেস ইচ ভেহিকল ইম্পেয়ার্স দ্য মোবিলিটি অফ আদার্স। অর্থাৎ কি হচ্ছে, যেহেতু একটা সেকশন মাল্টিপল পার্সন ইউজ করতে চাচ্ছে, সো একজন যদি ইউজ করে বাকিদেরকে বসে থাকতে হবে। ঠিক আছে, বেসিক্যালি এটার একটা আইডিয়াল সিচুয়েশন হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন, একটা ফোর লেগ ইন্টারসেকশন যদি হয়, বেসিক্যালি চারদিক থেকে লোক আসতেছে, ইউজ করতে পারার কথা একজন, তো বাকি তিনজনকে বসে থাকতে হবে। ফোর ফেজ সিগন্যাল যদি হয়, একটা ফেজ যাবে, তিনটা ফেজ বলে বসে থাকবে। ঠিক আছে, সো সেক্ষেত্রে ওই পয়েন্টগুলো হচ্ছে কনজেশনের একটা মেজর লোকেশন। So domains of circulation. Congestion can be perceived as an unavoidable consequence of the uses of scarce transportation resources, particularly if they are not priced. ঠিক আছে, যদি প্রাইস না হয়, তাহলে সবাই প্রয়োজন থাকলেও ব্যবহার করবে, না থাকলেও ব্যবহার করবে, এরকম একটা টেন্ডেন্সি থাকে। যে কারণে এই এটার একটা কনসিকুয়েন্স হচ্ছে যে আমার কনজেশন। ঠিক আছে, কিন্তু যদি আমি প্রাইসিং করি, যেটাকে বলে কনজেশন প্রাইসিং, বা পিক আওয়ারে আমরা যেটা করি, বা পিক আওয়ার প্রাইসিং যদি বলি, বা কনজেশন প্রাইসিং যদি বলি, আমি একটা কোনো একটা রোড ওয়েতে যদি বলে দিই যে আহ, এই সময়ে যদি ট্রাভেল করো বেশি টাকা দিতে হবে, আর অফ পিক টাইমে যদি ট্রাভেল করো তাহলে কম টাকা দিতে হবে। এরকম আরেকটা আরেকটা সিচুয়েশন হতে পারে এই যে ট্রানজিটে, বেসিক্যালি অফিস আওয়ারে। অফিস আওয়ার বেসিক্যালি আমাদের যেটা সিস্টেম এখন আছে, ফ্ল্যাট ফেয়ার সিস্টেম কাইন্ড অফ। এই মেট্রোতে মেট্রোতে তুমি সকাল 6টায় উঠো, রাতের 12টায় উঠো, একই টাকা দিতে হবে। কিন্তু এটাকে যদি তুমি ইউজফুলি ম্যানেজ করতে চাও, তাহলে যেটা করা উচিত, যে পিক টাইম যেমন সকাল 8টা থেকে 10টার মধ্যে যদি তুমি ট্রাভেল করো, তোমাকে 1.5 গুণ বেশি ভাড়া দিতে হবে। তাহলে কি হবে? তাহলে কিছু লোক যাদের আসলে প্রয়োজন নাই বা কম প্রয়োজন, সে হয়তো তার টাইমটাকে শিফট করে 10টার পরে উঠবে। ঠিক আছে, পিক আওয়ারটাকে হয়তো সে অ্যাভয়েড করার চেষ্টা করবে। তাহলে কি হবে? তাহলে তোমার পিক টাইমে যারা যাচ্ছিল, যাদের যাওয়ার বেশি প্রয়োজন, তারা যেতে পারতেছে। কনজেশনটা ওই সময় বা ওই জায়গায় যে পেডিস্ট্রিয়ান বা ইউজারদের যে ভিড়, সেটা কম হবে। আবার অফ পিক টাইমে যখন তুমি একেবারে খালি ট্রেন মুভ করাচ্ছিলা, সেটাও তোমার হবে না। তো এই দুইটার মধ্যে যদি ব্যালেন্স করা যায়, তাহলে কিন্তু ইউজফুলনেসটা বা ইউটিলিটিটা বাড়ানো যায়। হুম। The last decades have seen the extension of roads in urban areas, most of them free to access. Those infrastructures were designed for high speed and high capacity, but the growth of urban circulation occurred at a rate higher than often expected. ঠিক আছে, কোনো কিছু যদি ফ্রি দাও, তো ওইটা আসলে আরো কি করে, মানুষকে অ্যাট্রাক্ট করে। যেমন তুমি যদি একটা রাস্তা নতুন করে দাও, যেমন ঢাকা চিটাগাং হাইওয়ে যখন প্রথম হয়েছিল, 2 লেন 2 ওয়ে হাইওয়ে, হুম, সেই 1900 সামথিং সালে যখন সেটা চালু হয়েছে, তখন রাস্তা পুরা খালি। 2 ঘন্টা 3 ঘন্টায় মানুষ, 3.5 ঘন্টায় ম্যাক্সিমাম মানুষ ঢাকা চিটাগাং ট্রাভেল করতো। তারপর কয়েকদিন পরে, বছর 3 4 5 পরে, সেই ট্রাভেল টাইমটা হয়ে গেছে 7 8 ঘন্টা। তারপর সেটা বেড়ে আরো বেশি হয়ে গেছে। ঠিক আছে, তার মানে কি? তার মানে রাস্তা যখন ফ্রেটের মুভমেন্টও বাড়ছে। ঠিক আছে, এবং ঢাকা চিটাং হাইওয়ে বা ঢাকা চিটাং ঢাকা মাওয়া হাইওয়ে যদি বলি, এখন খুবই অল্প সময় যাওয়া যায়। কিন্তু এটার একটা বেনিফিট আছে, এটা কিন্তু টোল্ড করে দিছে। এটা ফ্রি রাখে নাই। ফ্রি রাখলে যেটা হইতো, অপ্রয়োজনীয়, যেমন ঢাকা চিটাং হাইওয়ে হচ্ছে ফ্রি, সো মানুষ তার ইচ্ছা হইলেই সে হয়তো ঢাকা চিটাং হাইওয়েতে একটা লং ড্রাইভে গিয়ে ঘুরে আসে। ঠিক আছে, যেটা ঢাকা মাওয়া হাইওয়েতেও হইতো। কিন্তু যখন টোল বসাইছে, এরপর তুমি যদি এখন যাও, দেখবা যে গাড়ির সংখ্যা খুব বেশি না। কিন্তু যখন এটা ফ্রি ছিল, তখন কিন্তু মানুষ প্রতিদিনই বিকালবেলা হয়তো টান দিয়ে একটা নদীর হাওয়া খাইতে যেত। এখন সেই অল্প কিছু টাকা কিন্তু দিচ্ছে, মাত্র 80 টাকা বা 100 টাকা। এই 180 টাকা দেওয়ার বা 80 টাকা দেওয়ার কারণে অপ্রয়োজনীয় গাড়ির সংখ্যা কিন্তু অনেক কমে গেছে। তুমি এখন এক্সপ্রেস ওয়েতে যেই রকম মানে
মোবিলিটি বা তোমার স্পিড থাকা উচিত সেটা তুমি এখন পাচ্ছ। ঠিক আছে, এখন যদি তুমি এটা ফ্রি করে দাও দেখবা যে আবার অপ্রয়োজনীয় গাড়ি চলে আসতেছে। দোজ ইনফ্রাস্ট্রাকচার বা ডিজাইন ফর, যেটা বলো যে হাই স্পিড এন্ড হাই ক্যাপাসিটি, কিন্তু আলটিমেটলি কি করতেছে, সে অ্যাট্রাক্ট করতেছে পিপল। তো তারা রাস্তাটাকে অতিরিক্ত ব্যবহার করতেছে, যে কারণে আসলে কনজেশন ক্রিয়েট হচ্ছে আবার। Investments came from diverse levels of government with a view to provide accessibility to cities and regions. There were strong incentives for the expansion of road transport by providing high levels of transport supply. This has created a vicious circle of congestion. সো আগে যেটা কনসার্ন মানে ধারণা ছিল বা আইডিয়া ছিল যে মানুষকে যদি আমরা সাপ্লাই দিই এক সময় না এক সময় তার ডিমান্ডটা ফুলফিল হয়। সো সেই ব্যাকগ্রাউন্ড থেকে আলটিমেটলি তারা কি করছে, 2 লেনের রাস্তা 4 লেন করছে, 4 লেনেরটাকে 6 লেন করছে, তারপর 8 লেন করছে, 12 লেন করছে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে কনজেশন আর কমতেছে না। তো আলটিমেটলি এটা বোঝা গেছে যে শুধুমাত্র সাপ্লাই প্রোভাইড করে বা সাপ্লাই দিয়ে কিন্তু আমরা ডিমান্ডটাকে স্যাটিসফাই করতে পারবো না। ঠিক আছে, স্যাটিসফ্যাকশন আসবে না। তো যেটা উপায় সেটা এখন যেটা চিন্তা করে যে সেটা হচ্ছে ডিমান্ড ম্যানেজমেন্ট, যে আমি ডিমান্ডটাকে কিভাবে কমায় রাখতে পারি বা একটা লেভেলের মধ্যে রাখতে পারি। ঠিক আছে, so which supports the construction of additional road capacity and automobile dependency. So vicious circle of congestion পড়ে গেছে। Urban congestion mainly concerns two domains of circulation often sharing the same infrastructure, সেটা একটা জিনিস। তো vicious সার্কেলটা আমরা হয়তো পরে দেখবো। অর্থাৎ আমি একটা সার্কুলার সিস্টেমের মধ্যে পড়ে গেছি, যেখানে আমি সাপ্লাই বাড়াচ্ছি, ক্যাপাসিটি বাড়াচ্ছি, আমার ইনফ্রাস্ট্রাকচার ভালো হচ্ছে, কিন্তু আবার সেটা চেইন রিঅ্যাকশন করে কি করতেছে, ডিমান্ড বাড়াচ্ছে। সেই ডিমান্ডের কারণে রাস্তায় আরো বেশি গাড়ি চলে আসতেছে এবং দেখা যাচ্ছে আবার সেটা কনজেস্টেড হয়ে যাচ্ছে। সেখানে দুই ধরনের ডোমেইনস অফ সার্কুলেশনের কথা বলতেছে। ঠিক আছে, যারা সেম ইনফ্রাস্ট্রাকচার ইউজ করতেছে। সো ডোমেইনস অফ সার্কুলেশন বেসিক্যালি হচ্ছে একটা প্যাসেঞ্জার আর একটা হচ্ছে ফ্রেট। প্যাসেঞ্জার আর ফ্রেটের মধ্যে একটু ডিফারেন্স আছে, প্যাসেঞ্জারের মুভমেন্টের প্যাটার্নটা একরকম আর ফ্রেটের মুভমেন্টের প্যাটার্নটা ডিফারেন্ট। কিন্তু দুইজনই কিন্তু একই ইনফ্রাস্ট্রাকচার আর একই রোডওয়ে ব্যবহার করতেছে। সো প্যাসেঞ্জার্স, ওদের মুভমেন্টটা কি, ইন মেনি রিজনস অফ দ্য ওয়ার্ল্ড ইনকামস হ্যাভ ইনক্রিজ সিগনিফিকেন্টলি, ওয়ান অটোমোবাইল পার হাউস হোল্ড অর মোর ইজ বিকামিং কমন। সো মানুষের হাতে টাকা পয়সা থাকলে এটা একটা জেনারেল টেন্ডেন্সি, সে গাড়ি কেনার চেষ্টা করবে, কারণ এটা হচ্ছে তোমার কমফোর্টের একটা বিষয় আছে, সব তারপর হচ্ছে গিয়ে তোমার ফ্লেক্সিবিলিটির বিষয় আছে, এবং আলটিমেটলি তোমার একটা লাইফ স্ট্যান্ডার্ড বা একটা কি বলবো এটা তোমার শো অফের একটা বিষয় আছে, বা একটা আহ, কি বলবো তোমার ইকোনমিক বা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের একটা সে হচ্ছে কি বলবো ইন্ডিকেটর, যে তুমি ওয়েল অফ কিনা। ঠিক আছে, অ্যাক্সেস টু এনি access to an automobile conveys flexibility in terms of the choice of origin, destination and time of travel। তো এই সুবিধাগুলো কিন্তু আর কেউ দিবে না। অরিজিন ডেস্টিনেশনের সুবিধা আছে, আমি আমার বাসা থেকে বের হয়ে আমি যেখানে যাব সেখানে আমাকে অটোমোবাইল নামাই দিবে, এবং যখন চাই রাতের 12টা 1টা 2টা 3টা 4টা ডাজ নট ম্যাটার। কিন্তু ট্রান্সপোর্ট যদি পাবলিক ট্রান্সপোর্ট হয়, পাবলিক ট্রান্সপোর্ট রাতের 12টার পরে অপারেট করবে না। তো তুমি, তোমার যদি গাড়ি না থাকে, রাতের 12টার পরে তোমার যদি কোথাও যাওয়ার দরকার হয় তুমি সেই সুযোগটা পাবা না। তখন তোমাকে আবার ওই প্রাইভেট মোড বা ওই যে সিএনজি অটো রিক্সা ওগুলোর উপর ডিপেন্ড করতে হবে। The automobile is favored at the expense of other modes for most trips, including commuting. For instance, automobiles account for the bulk of commuting trips in the United States. The majority of automobile-related congestion is the outcome of time preferences in the uses of vehicles, as well as a substantial amount of space required to park vehicles. He was said the majority of automobile-related congestion is the outcome of time preferences. অর্থাৎ কখন তুমি বের হইতে চাচ্ছ সেটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, ফর এক্সাম্পল, সবাই যদি 8টার সময় অফিস হয় এবং সে যদি 7টার সময় বের হওয়ার চেষ্টা করে বা চিন্তা করে, সেক্ষেত্রে কি হচ্ছে, ওই অল্প সময়ের জন্যই কিন্তু সবাই রাস্তাটাকে ব্যবহার করতে চাচ্ছে, যেই কারণে কনজেশনটা ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, এই যে টাইম প্রেফারেন্স, তার সময় পছন্দনীয় সময়ে সে বের হতে পারতেছে, সে এস্টিমেট করবে আমার যাইতে কতক্ষণ লাগবে, আধা ঘন্টা। তো ওই লোকালিটিতে যারা আছে সবাই চিন্তা করবে যে আমার যাইতে কতক্ষণ লাগবে, আধা ঘন্টা। তো তাদের সবাই যদি ওই সময় গাড়ি নিয়ে বের হয় একই সময়, কনজেশনটা ক্রিয়েট হবে। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ স্পেস রিকোয়ার্ড ফর পার্কিং। ঠিক আছে, পার্কিং এর জন্য, অর্থাৎ যেখানে যে পার্ক করবা সেখানে কিন্তু আলটিমেটলি পার্কিং এর একটা লিমিটেশন আছে। সো পার্ক ভেহিকেলস যদি অলরেডি থাকে, পার্কিং খোঁজার জন্য অনেক সময় মানুষ গাড়ি নিয়ে ওই এলাকায় মুভ করতে থাকে, সেই মুভিং এর কারণেও কিন্তু কনজেশন ক্রিয়েট হয়। ঠিক আছে, অ্যাবাউট 90% অফ দ্য টাইম অ্যান অটোমোবাইল ইজ আইডল।
তো আলটিমেটলি কি হচ্ছে, 5% অফ দ্য টাইম তুমি সেটাকে ইউজ করতেছো, বাকি 95% টাইম তুমি সেটাকে বসায় রাখতেছো গ্যারেজে অথবা পার্কিং লটে। তার মানে সিভিয়ারলি আন্ডার ইউটিলাইজড এক মোড। ফ্রেট ফ্রেটের কি অবস্থা? Several industries have shifted their transport needs to trucking, thereby increasing the uses of road infrastructure. সো আগে যেরকম ওয়াটারওয়েজের ট্রান্সপোর্ট ছিল খুব ভালো, বেশি, কিন্তু যেহেতু সময় লাগে বেশি, সেই কারণে এখন রোড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হওয়ার পরে দেখবা মেজরিটি অফ দা ট্রান্সপোর্টেশন ইজ ডান বাই তোমার ফ্রেট, সরি ট্রাক। ঠিক আছে, যেমন তুমি আমাদের ইন্ডাস্ট্রির কথা যদি বলো, আমাদের মেজর এক্সপোর্ট আইটেম হচ্ছে গার্মেন্টস। সব কন্টেনারে ভরে ট্রাকে করে নিয়ে যায়। ঠিক আছে, সিন্স সিটিজ আর দ্য মেইন ডেস্টিনেশনস ফর ফ্রেট ফ্লোস, ট্রাকিং অ্যাডস টু ফার্দার কনজেশন ইন আরবান এরিয়াস। সো আরেকটা যেটা ইস্যু হয়েছে, ফ্রেটের একটা মেজর ডেস্টিনেশন হচ্ছে এখন সিটি। ঠিক আছে, কারণ কি সিটিটা বেসিক্যালি যদি খেয়াল করো, সিটি গুলা, মেজর সিটি গুলা ডেভেলপ হচ্ছে গিয়ে পোর্টের আশেপাশে। হুম, পোর্টের আশেপাশে হয় মেজর সিটি, এবং পোর্ট দিয়ে কিন্তু ফ্রেটের মেজর মুভমেন্ট হয়। আর একটা ইস্যু হচ্ছে, যত বড় সিটি তার পপুলেশন তত বেশি, তার ডিমান্ড তত বেশি, কনজাম্পশন ডিমান্ড তত বেশি। অর্থাৎ এই যে ঢাকা শহরের 2 কোটি মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র, বেসিক্যালি হচ্ছে তার খাওয়া দাওয়া, তার কাপড় চোপড়, তার ওষুধপত্র, তার আদার যে রিকোয়ারমেন্টস, সব ইলেকট্রনিক্স বা যাই বল, সব কিন্তু ওই ঢাকা শহরে আসতে হবে, এত 2 কোটি মানুষের নিডেড জিনিস। তো সেটা আসবে কিভাবে? সেটা আসবে ফ্রেটের মাধ্যমে বা এই বেসিক্যালি ট্রাকের মাধ্যমে। কারণ সিটির মাঝখানে তো আর লঞ্চ বা ওয়াটার বয় নিয়ে ঢুকে যেতে পারবে। লাস্ট মাইল অফ ট্রান্সপোর্ট বেসিক্যালি হচ্ছে ট্রাক। হয়তো তুমি আশেপাশের পোর্ট পর্যন্ত ওয়াটার বইতে আনতে পারো বাল্কে, কিন্তু এরপর তুমি যখন বাকি জায়গায় ডিস্ট্রিবিউট করবা, ডিস্ট্রিবিউশনের জন্য তোমাকে ছোট গাড়ি বা ট্রাকের উপর ডিপেন্ড করতেই হবে। So road capacities are maxed out. Seven major causes of congestion in urban areas যদি আমরা দেখি, নাম্বার ওয়ান হচ্ছে রোড ক্যাপাসিটিজ আর ম্যাক্সড আউট। ঠিক আছে, বেসিক্যালি ক্যাপাসিটির থেকে ডিমান্ড বেশি হয়ে গেছে। The roads in most cities weren't engineered for today's traffic densities. They have reached the limit of what they can take. Throughout the 20th century, cities have tried to solve the issue by building more and wider roads, কিন্তু খুব বেশি লাভজনক না। No alternatives to driving। ঠিক আছে, ড্রাইভিং এর অল্টারনেটিভ নাই। when people don't have public transport options in their city, they depend on private vehicles to get around, but surface area is limited for building roads and parking lots। ঠিক আছে, যদি অল্টারনেটিভ না থাকে, মানুষকে বাধ্য হয়ে গাড়ি দিকে ঝুঁকতে হবে। ক্যাশ বেস টোল কালেকশন সিস্টেম, এটাও একটা কস্ট, একটা সমস্যা। বেসিক্যালি হচ্ছে গিয়ে টোল সিস্টেম যেগুলো আছে সেগুলোর এন্ট্রি পয়েন্ট, এক্সিট, এন্ট্রি পয়েন্টে বেসিক্যালি যেখানে টোল কালেকশন হয় সেখানে কনজেশন হয়, রিকারেন্ট কনজেশন। তুমি যদি এই যে মেয়র হানি ফ্লাইওভার ইউজ করে থাকো, কনজেশনটা দেখবা যে বেসিক্যালি হয় হচ্ছে টোল প্লাজার সামনে। হ্যাঁ, ট্রাফিক builds up quickly when lots of cars travel into and out of the cities at rush hour and tolls are collected manually। যেখানে ম্যানুয়ালি কালেকশন হবে সেখানে এই কনজেশন হবে। Vehicles have to slow down or stop completely, which means longer travel times and more emissions। ঠিক আছে, ড্রাইভার বিহেভিয়ারও একটা বড় জিনিস। ইন ডেন্স ট্রাফিক, কনজেশন ক্যান হ্যাপেন ফর নো অবভিয়াস রিজন। Sometimes all it takes is slightly erratic driver behavior, like sudden slowing down for the notorious ripple effect to occur. The slower speed creates a sustained traffic jam. সো তোমরা দেখে আসছো লেভেল অফ সার্ভিসের জিনিসটা, দেখে আসছো যে বিভিন্ন লেভেল অফ সার্ভিস এ থেকে এফ পর্যন্ত। সো যখন লেভেল অফ সার্ভিস কমতে থাকে, আলটিমেটলি কি হয়, তার থ্রুপুট বা ক্যাপাসিটি বাড়তে থাকে। সো ক্যাপাসিটি বাড়তেছে, অর্থাৎ রাস্তায় ডেন্সিটি বাড়ছে। সো ডেন্সিটি বাড়তেছে, তো মানুষ হয়তো বা গাড়িগুলা একটা সার্টেন স্পিডে মুভ করতেছে। তো সার্টেন স্পিড এটা সাস্টেন করে থাকতে পারবে, অর্থাৎ যত আস্তে আস্তে ডেন্সিটি বাড়তেছে তার কিন্তু আসলে ক্যাপাসিটি বাড়তেছে বা থ্রোপুট বাড়তেছে। কিন্তু একটা সার্টেন লেভেল পরে গিয়ে যখন কোনো, যখন তারপর তার মানে কি ডেন্সিটি বাড়তেছে মানে গাড়িগুলো খুব কাছাকাছি চলে আসতেছে। সো কাছাকাছি যখন চলে আসতেছে, ওই সময় যদি কোনো একটা ড্রাইভার হঠাৎ করে একটা সার্টেন ব্রেক করে, ফর এক্সাম্পল মোবাইল টিপতেছিল, হাতে মোবাইল পড়ে গেছে, একটা ব্রেক করলো। এই ব্রেক করার কারণে কি হচ্ছে, তার পিছনে যে গাড়িটা আছে আর সেটা এত কাছে, তাকে হার্ড ব্রেক করতে হবে। অর্থাৎ ও যদি স্লো ব্রেকও করে, তার পিছনে জনকে হার্ডার ব্রেক করতে হবে। যেহেতু স্পেসটা খুব কম, সে স্লো ডাউন করার অপশন নাই, সে হার্ড ব্রেক করলে কি হচ্ছে, সে একটা স্ট্যান্ড স্টিল পজিশনে চলে আসবে। তো সেটাকে বলছে রিপেল এফেক্ট, অর্থাৎ সে যখন হার্ড ব্রেক করলো, তার পিছের সবাইকে এখন হার্ড ব্রেক করতে হবে।
তো সবাই থেমে যাবে, লাইন ধরে সবাই থেমে যাবে, অর্থাৎ একটা শকের মতো যাবে। ঠিক আছে। এরপর সামনের ভেহিকেলটা মুভ করা শুরু করলেও পিছনের ভেহিকেল গুলো কিন্তু আর একইভাবে মুভ করে আসতে পারবে না। ঠিক আছে। সো ফলে যেটা হলো যে একটা জ্যাম সিচুয়েশন বা একটা সাস্টেইন ট্রাফিক জ্যাম তৈরি করে দিল। এইটা এখন ডেনসিটি না কমা পর্যন্ত এই লেভেল চলতে থাকবে, বা এই কন্ডিশন চলতে থাকবে, জ্যাম কন্ডিশন, অর্থাৎ স্টপ এন্ড গো, আগাবে থামবে, আগাবে থামবে, এভাবে করে যাবে। নো প্রায়োরিটি ফর পাবলিক ট্রান্সপোর্ট। ঠিক আছে, এটা একটা জিনিস যে মেনি সিটিজ স্টিল গিভ দ্য সেম প্রায়োরিটি টু কার্স অ্যাজ দে ডু নট uh, still give the same priority to cars as they do not to public transport. This discourages the use of other modes of transportation and also creates a competition for space, as in Brussels, where cars, trams, buses, and cyclists all have to share the same road. ঠিক আছে। সো এখন একটা ইস্যু আছে যে পাবলিক ট্রান্সপোর্ট যদি জ্যাম কন্ডিশনে তুমি বসে থাকো, হ্যাঁ, একটা জ্যাম কন্ডিশন, গাড়ি বসে আছে, বাস বসে আছে, সাইকেল বসে আছে, তো এই জ্যাম কন্ডিশনের মধ্যে তুমি বা একজন পার্সন যে ওয়েল অফ, সে কোন মোডের মধ্যে থাকতে প্রেফার করবে? অবভিয়াসলি সে কারের মধ্যে থাকতে প্রেফার করবে। ঠিক আছে, কারণ কারের মধ্যে সে তার নিজস্ব স্পেসে আছে, সে চাইলে ওখানে শুয়ে বসে থাকতে পারতেছে, বা সে অন্য কোনো একটা আহ, তার এখন তো অনেক ফিচার আছে গাড়ির মধ্যে, গান শুনতে পারতেছে, কিছু একটা দেখতে পারতেছে, মোবাইলে ইয়ে করতেছে, সো সে কারের মধ্যেই থাকাই প্রেফার করবে। ঠিক আছে। সো প্রায়োরিটি যদি না দেওয়া হয় পাবলিক ট্রান্সপোর্টকে, সো এই সিচুয়েশনে যদি এমন হয় যে আমি একটা লেন শুধুমাত্র বাসের জন্য ছেড়ে দিলাম, ওই লেনে শুধু বাস চলবে, এখন বাকি লেন গুলোর মধ্যে আমি গাড়ি, ট্রাক, সিএনজি, রিক্সা, সাইকেল সব বসে আছি, পাশ দিয়ে সুন্দর সাইকেল বাসটা সাই সাই করে চলে যাচ্ছে। ঠিক আছে। তখন তোমার কাছে কি মনে হবে? তখন সে যে গাড়ির মধ্যে বসে আছে তার হয়তো মনে হবে যে আমি যদি গাড়িতে না থেকে বাসে থাকতাম, তাহলে আমি তাড়াতাড়ি আমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারতাম, আমার তেল খরচটা কম লাগতো। তখন তার মাথায় এই জিনিস আসবে। ঠিক আছে, এই জন্য প্রায়োরিটি দিতে হবে। ট্রাফিক সিগন্যালস আরন্ট অপটিমাইজড, এটা আরেকটা ইস্যু। ট্রাফিক সিগন্যাল বেসিক্যালি ডিউরিং রাশ আওয়ার ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম আদার টাইমস, এবং ট্রাফিক সিগন্যাল যদি প্রি টাইম সিগন্যাল হয় সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলা অপটিমাইজ থাকে না। আর ফিক্সড টাইম সিগন্যাল হলে তো শেষ। পিক টাইম, অফ পিক টাইম যদি একই সিগন্যাল টাইমিং দেখায়, তাহলে দেখা যাবে রাতের 12টার সময় সিগন্যাল টাইম দেখা percent of traffic in cities is caused by drivers looking for parking, especially where on-street parking is free and off-street parking is available. ঠিক আছে। অফ স্ট্রিট পার্কিং আছে কিন্তু দূরে, কিন্তু একটু পে করতে হয়। আর অন স্ট্রিট পার্কিংটা হয়তো ফ্রি এবং কাছে। সে কারণে সে চিন্তা করে যে আমি গাড়ি নিয়ে অত দূরে যাব, হেঁটে আসবো, হেঁটে আবার কি গাড়িতে উঠবো, তার থেকে আমি এখানে কিছু ওয়েট করি, আমার পার্কিংটা যদি আমি কাছাকাছি পাই আমার জন্য। সিস্টেম কোথাও যদি তুমি একটু ব্যাঘাত ঘটাও বা চেঞ্জ করো, সেটা পুরো কনজেশন আছে। তো পাবলিক অথরিটির উপরে বা পাবলিক এজেন্সির উপরে, যে যারা আসলে বেসিক্যালি এই আহ, রাস্তাগুলার কি বলবো, ওনার বলা যাবে না, রাস্তাগুলার ম্যানেজার, তাদের উপর প্রেসার থাকবে যে তোমরা রাস্তার ক্যাপাসিটি বাড়াও,
রাস্তার মোবিলিটি বাড়াও, তো তারা কি করবে, নতুন রাস্তা বানাবে বা রাস্তাটাকে ওয়াইড করবে। দিস নিউ ক্যাপাসিটি অফেন রেজাল্টস ইন লোয়ার ফ্রিকশন টু মোবিলিটি। তো রাস্তা ভালো হইলে যেটা হবে, রাস্তা দিয়ে তাড়াতাড়ি যেতে পারছে। তো আলটিমেটলি কি হচ্ছে, আশেপাশের রাস্তা যেগুলোতে ফ্রিকশন ছিল, যারা আগে আশেপাশের রাস্তাগুলো ব্যবহার করতো তারা এখন চিন্তা করবে যে না, এখন তো এই রাস্তাটা ভালো, এটা দিয়ে গেলে আমি তাড়াতাড়ি যাবো। তো আলটিমেটলি ওই রাস্তাগুলোর ইউজাররা কি করবে, শিফট করে এই রাস্তায় চলে আসবে। This new capacity often results in lower friction to mobility, and this may impact on urban sprawl as people may trade more space for a similar amount of time. এটাও হইতে পারে যে খুব ভালো যদি রাস্তা হয়ে যায়, তাহলে মানুষ হয়তো চিন্তা করবে, ফর এক্সাম্পল সিটি এন্ড সেন্টার বা ঢাকা যদি বলি আমি, যে গুলিস্তান বা এই এলাকাগুলা, এগুলো এখন অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে, বাসা বাড়ির ভাড়া অনেক বেড়ে গেছে। কম্পারেটিভলি তোমার আহ, মিরপুর বা সাভার, এই জায়গাগুলা কিন্তু এখন বা আরো যদি উত্তরে যাই, উত্তরের দিকে যাই বা আরো টঙ্গী দিকে চলে যাই, এই জায়গাগুলা কিন্তু লেস এক্সপেন্সিভ। সো যারা লো ইনকাম পিপল, তারা হয়তো চিন্তা করবে যে ঠিক আছে, যেহেতু রাস্তাঘাট এখন একটু ভালো, সময় কম লাগতেছে, আমি একটু দূরে গিয়ে থাকি। একটু দূরে গিয়ে থাকলে কি হচ্ছে, আমার আসতে সময় একই লাগতেছে, কিন্তু আমি বাসা ভাড়াটা সেভ করতেছি। সো যে কারণে কি হচ্ছে, আরবান স্প্রল হচ্ছে বেশি, অর্থাৎ সিটিটা বেশি ছড়ায় যাচ্ছে। তো যত বেশি ছড়ায় যাবে, আলটিমেটলি কি হবে, ডেন্সিফিকেশন হওয়ার সাথে সাথে ওই সেন্ট্রাল যে বিজনেস ডিস্ট্রিক্ট বা সেন্ট্রাল যে এরিয়াগুলো, সেগুলোর উপরে কিন্তু আহ, সেটাতে যাওয়ার ট্রিপের সংখ্যাও কিন্তু আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, আলটিমেটলি কি হবে, কনজেশনটা আবার ফিরে আসবে। The outcome is likely to be an increase in trip lengths, more trips, and eventually more congestion. Consequently, users, through their modal choices, are recursively influencing the development of the urban transportation system. Several North American cities found themselves into a vicious circle that triggered an increasing reliance on road transportation and on the automobile. ঠিক আছে, ওই যে একটা, তাহলে একটা সার্কেলের মধ্যে পড়ে যাচ্ছে, আবার তোমার একটা ইনার্সিও ডেভেলপ হচ্ছে। তুমি রাস্তাঘাট ডেভেলপ করতেছো, এখন সেটাকে তো at মানে এট টাইম তুমি সেগুলোকে সব ডিসকার্ড করে দিয়ে আবার নতুন করে তুমি ইনভেস্ট করবা হিউজ পাবলিক ট্রান্সপোর্টে বা ট্রানজিটে, সেটা তো একটা, কি বলবো, সেটা একটা বার্ডেন হয়ে যাবে। কারণ তখন তোমাকে রোডও মেনটেন করতে হচ্ছে, বিশাল রোড ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করতে হচ্ছে, আবার সাথে সাথে তোমার এই ট্রানজিটও মেনটেন আর অপারেট করতে হচ্ছে। আবার যেটা হচ্ছে, একটা কিন্তু আরেকটাকে কি করতেছে, একটা আরেকটার কম্পিটিশন। অর্থাৎ আমি যদি রোড সিস্টেম ভালো করে রাখি, সেক্ষেত্রে আমার ট্রানজিটের প্যাসেঞ্জার কমে যাবে। আবার ট্রানজিট যদি আমি ইনভেস্ট করি, তাহলে রোডটাকে আমার ফেলে নষ্ট করে ফেলতে হবে, বা রোডের অবস্থা আমার মেনটেনেন্স কমাই দিতে হবে বা অন্যান্য এক্সপেন্সেস কমাই দিতে হবে। So consequently, users through their modal choices are recursively influencing the development of the urban transportation system. Several North American cities found themselves in a vicious circle that triggered an increasing reliance on road transportation and on the automobile. This vicious circle can be mitigated if urban population and economic growth stabilizes, lifestyles and preferences change, or if alternatives such as public transit are more readily available. ঠিক আছে, বেসিক্যালি পপুলেশন অ্যান্ড ইকোনমিক গ্রোথ যদি স্ট্যাবিলাইজ করে, তার মানে কি, যদি তোমার পপুলেশন, একটা সিটির বা একটা লোকালিটির পপুলেশন গ্রোথ যদি কমে যায়, সেখানেও কিন্তু একটা সমস্যা আছে। অথবা ইকোনমিক গ্রোথ স্ট্যাবিলাইজেশন, ইকোনমিক গ্রোথ স্ট্যাবিলিটি বা স্ট্যাবিলাইজেস মানে হচ্ছে তোমার ইকোনমিক্যালি আর তুমি গ্রো করতেছো না, সেটা আবার কিন্তু এই ক্যাপিটালিস্ট সোসাইটিতে প্রেফারেবল না। ঠিক আছে, কারণ সবাই চায় তাদের একটা গ্রোথ থাকবে। ঠিক আছে, একটা ইকোনমিক গ্রোথ হবে, তারা আজকে যেটা কামাই করতেছে, নেক্সট ইয়ার বা তার পরের বছর তার থেকে বেশি কামাই করতে চায়। ঠিক আছে, যদি স্ট্যাবিলাইজড হয়ে যায়, তাহলে কিন্তু সেটা তার ইকোনমির জন্য ভালো না, বা তার গুড গুড ইন্ডিকেটর না। তাকে গ্রোথে রাখতে হবে। সো গ্রোথে রাখতে গেলে তার মানে কি, তার ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়াইতে গেলে তার যে ট্রান্সপোর্ট নিডস, এগুলোও কিন্তু বাড়বে। ঠিক আছে, সো স্ট্যাবিলাইজড হয়ে গেলে মনে করতেছি আমি ট্রান্সপোর্ট ডিমান্ড কমে যাচ্ছে, কিন্তু স্ট্যাবিলাইজড হয়ে যাওয়াটা কিন্তু আবার ইকোনমিক্যালি আমার জন্য ভালো সংকেত না। ঠিক আছে, আমার আমার গ্রোথ বন্ধ হয়ে যাওয়াটা কিন্তু একটা ইকোনমির জন্য মানে অশনি সংকেত বলা যেতে পারে, বা তোমার ব্যাড ইম্প্যাক্ট বলা যেতে পারে। যে বেসিক্যালি যেটা হয়, যেমন কোভিড-19 সময় ইকোনমিক গ্রোথ অনেকের কমে গেছে বা স্টেবল হয়ে গেছে বা থেমে গেছে, যেটা কিন্তু ইকোনমিক্সরা ভালোভাবে নেয়নি বা নেওয়ার কথাও না। ঠিক আছে, সবাই গ্রোথ চায়। সো বাই ডিফল্ট মানুষ যেখানে আছে তার থেকে বেটার কন্ডিশনে যেতে চাবে। ঠিক আছে, এবং ইকোনমিক্স, ওয়ার্ল্ডে যত ইকোনমি গুলো আছে তাদের মধ্যে কম্পিটিশন আছে, একজন আরেকজনের উপরে থাকতে চায়। তো সেক্ষেত্রে দেখা যাবে যে ট্রান্সপোর্টেশনের যে নিড বা ডিমান্ড, সেটাও কখনো কমবে না। তো ট্রেন্ডস ইন আরবান কনজেশন যদি খেয়াল করো, অ্যাভারেজ নাম্বারস অফ আওয়ার্স অফ ডিলে পার অটো কমিউটার পার ইয়ার। তো ইউএসএ সিটির গুলো দেখো কি অবস্থা।
যে 1982 থেকে আলটিমেটলি তাদের এটা কিন্তু বাড়তেই আছে, ঠিক আছে। অ্যাভারেজ নাম্বার অফ আওয়ার্স অফ ডিলে পার অটো কমিউটার পার ইয়ার, প্রতি বছর তাদের কমিউটিং এর জন্য কত ঘন্টা সময় লস হয় বা ডিলে হয়, ঠিক আছে। যেটা 2014 সাল পর্যন্ত দেখলে আবার এই 80 to 90 আওয়ার্স বছরে তাদের ওয়েস্টেজ হয়। ঢাকা শহরের হিসাব করলে হয়তো অনেক বেশি পাবার। আরবান ডেন্সিটি অ্যান্ড ড্রাইভিং স্পিড সিলেক্টেড গ্লোবাল সিটিজ, যদি খেয়াল করো বেসিক্যালি ডেন্সিটি যখন বাড়তেছে, অ্যাভারেজ স্পিডটা কি হচ্ছে, কমে আসতেছে, ঠিক আছে। সো ঢাকা সিটির কথাই জিজ্ঞেস করো, তো হয়তো 8-10 বছর আগে সেখানে যেখানে স্পিড ছিল, 8-10 বছর না, ধরো আর একটু আগে যেতে হবে, 10-12 বছর বছর আগে হয়তো এখানে ঢাকা শহরের স্পিড ছিল অ্যাভারেজ 15-16 কিলোমিটার বা 20 কিলোমিটার। এখন সেটা নেমে আসছে প্রায় 4-5 কিলোমিটারে, অর্থাৎ হাঁটার হাঁটার স্পিডে চলে আসছি আমরা মোটামুটি। হুম। আমাদের ডেন্সিটিও অনেক বেশি। সো ট্রাভেল টাইম ইন্ডেক্স পার ইয়ার, ট্রাভেল টাইম ইন্ডেক্স বাড়তেছে, অর্থাৎ তার ট্রাভেল টাইম সময় বেশি খরচ হচ্ছে। পার্কিং অ্যাকুমুলেশন বাই ল্যান্ড ইউজ বাই টাইম অফ ডে, পার্কিং অ্যাকুমুলেশন যদি দেখো রেসিডেন্সিয়াল এরিয়াতে কি হয়, রাতের বেলা পার্কিংটা খুব হাই, দিনের বেলা নাই কারণ সেগুলো অফিসে চলে গেছে, আবার সন্ধ্যার পরে ফেরত আসছে। আর অফিস বা অন্যান্য এরিয়াতে হচ্ছে ডিফারেন্ট। অফিস এরিয়াতে সকালে পার্কিং এর ডিমান্ডটা বাকি বেড়ে যায়, দুপুরের পর থেকে কমা শুরু করে, রাতের বেলা নাই। আর রেস্টুরেন্ট গুলোতে কি হয়, সকালে কিছুটা পিক থাকে হয়তো নাস্তা, বা দুপুরের দুপুরের দিকে বেসিক্যালি পিক থাকে, হ্যাঁ, তো আবার রাতে গিয়ে পিক হয়। তো এরকম হচ্ছে তোমার ট্রেন্ড, যে পার্কিং এরিয়ার কোথায় কোন সময় ডিমান্ড কিরকম হয়। সো টাইপস অফ কনজেশন, urban mobility also reveals congestion patterns. Daily trips can be either, সো আমাদের ডেইলি টিপস বেসিক্যালি দুই ধরনের: ম্যান্ডেটরি টিপস যেমন ওয়ার্ক প্লেস হোম, আর ভলান্টারি টিপস শপিং লেজার ভিজিটস এটসেট্রা। সো ম্যান্ডেটরি টিপস বেসিক্যালি আমাকে এটা করতেই হবে আমার অফিস যাওয়ার জন্য বা ওয়ার্ক প্লেস, অথবা স্টুডেন্টদের হচ্ছে তোমার স্কুলে যাওয়ার জন্য বা অফিস যাওয়ার জন্য, কি অফিস না ইউনিভার্সিটি যাওয়ার জন্য, সেই ধরনের টিপস। আর ভলান্টারি টিপস বেসিক্যালি যেটা সে না করলেও চলে, না করলেও চলে বা অন্য এক সময় করলেও চলে, কোনো ফিক্স কিছু নাই। The former is often performed within fixed schedules, while the latter complies with variable and discretionary schedules. Correspondingly, congestion comes in two major forms. Number one, recurrent congestion. Recurrent মানে বারবার হয়, occurs as a consequence of factors that cause regular demand surges on the transportation system, such as commuting, shopping, or weekend trips. ঠিক আছে। সো বেসিক্যালি কমিটিং ট্রিপস যখন হয়, বেসিক্যালি অফিস যাওয়ার জন্য কমিটিং ট্রিপস, সো সকালবেলা আর বিকালবেলা এই দুই দুই সময় কনজেশন হবে বা কনজেশন দেখা যাবে, বেসিক্যালি ওয়ার্ক প্লেস বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এর দিকে যাওয়ার ক্ষেত্রে। আর বিকালে হবে অফ পিক, ইভিনিং পিক হবে উল্টাটা। শপিং এবং উইকেন্ড ট্রিপস এর সময় অনেক সময় কনজেশন হয়। উইকেন্ড ট্রিপস বেসিক্যালি উইকেন্ডে হয়তো যখন মানুষ ওয়েল অফ হয়ে যায়, উইকেন্ডে দেখা যায় যে জ্যাম হয় বেসিক্যালি। খেয়াল করবা যে বৃহস্পতিবার দিন হয়তো খেয়াল করবা যে ঢাকা থেকে বাইরে যাওয়ার ক্ষেত্রে কিছু কনজেশন হয়। টোল কালেকশন বুথ গুলাতে যদি তুমি ডাটা কালেকশন করো, দেখবা যে ঢাকা থেকে বের হয়ে যাওয়ার রাস্তাগুলোতে তখন ডিমান্ড বেশি, কারণ বৃহস্পতিবার চাকরি করে অফিস করে অনেকে বাড়ির দিকে ছুটে, তো সেক্ষেত্রে ট্রিপস গুলো ওই সময় একটু বেশি থাকে, ঠিক আছে। অনেকে হয়তো খেয়াল করবা যে দুপুরের পরে চাকরি, অফিস থেকে আগে আগে ছুটি নিয়ে চলে যায় বা বের হয়ে চলে যায় কাজ গুছায়, তো সেক্ষেত্রে দেখা যায় যে উইকেন্ডেও এই ধরনের প্যাটার্ন পাওয়া যায়। আবার হয়তো শনিবার দিন রাতে দেখা যাবে যে রিটার্ন ট্রিপস বেশি। However, even recurrent congestion can have unforeseen impacts in terms of its duration and severity. Mandatory trips are mainly responsible for the peaks in circulation flows, implying that about half of the congestion in urban areas is recurring at a specific times of the day and on specific segments of the transport system. ঠিক আছে। সো প্রায় প্রতিদিনই উইকডের প্রতিদিনই হয়তো এই ধরনের কনজেশন দেখা যাবে ওই স্পেসিফিক লোকেশন গুলাতে, বেসিক্যালি টুয়ার্ডস দ্য ডিরেকশন অফ ডেস্টিনেশন, বেসিক্যালি যেটা হবে আমাদের ওয়ার্ক প্লেস, ঠিক আছে। নন রিকারেন্ট কন্ডিশন যদি যদি তুমি বলো যে ওয়ার্ক প্লেস, না, যেমন স্কুল কলেজের কথা খেয়াল খেয়াল করলে হবে যে স্কুলে কিন্তু বাচ্চাদের স্কুল যেখানে আছে সেখানে সকালবেলা প্রতিদিনই জ্যাম, ঠিক আছে। আবার ছুটির সময় একটা উল্টা দিকে জ্যাম। So non-recurrent congestion, the other half of congestion is caused by random events such as accidents and unusual weather conditions.
যেমন বৃষ্টি হইলে বা ঝড় হইলে তখন আনইউজুয়াল কন্ডিশন, সেক্ষেত্রে কন্ডিশন হইতে পারে, অথবা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট একটা মেজর কজ অফ কন্ডিশন অন হাইওয়েজ অ্যান্ড ইভেন সিটি স্ট্রিটস। কারণ যখন একটা অ্যাক্সিডেন্ট হয় তখন রাস্তার মোস্ট অফ দ্য লেন্স ব্লকড হয়ে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেহেতু একটা সেগমেন্ট আউট হয়ে যায়, তো সেক্ষেত্রে ওই সেগমেন্টের যে ব্যবহারকারীরা তাদেরকে কনজেশনে পড়তে হয়। আর একটা ইস্যু হচ্ছে, যেহেতু কনজেশন বা অ্যাক্সিডেন্ট হইলে সহজে বোঝার উপায় নাই যে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে। আলটিমেট, যতক্ষণ না তুমি ওই রাস্তায় গিয়ে ওইখানে যাচ্ছ, কারণ আমাদের এখানে তো অ্যাক্সিডেন্ট অ্যালার্ট সিস্টেম বা এরকম কোনো কিছু নাই যে এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাভয়েড দ্যাট রোড, এরকম কোনো সিস্টেম কিন্তু এখনো নাই, ঠিক আছে। ফলে দেখবা যে হঠাৎ ঢাকা, তুমি এয়ারপোর্টে যাচ্ছ, হ্যাঁ, এয়ারপোর্ট রোডে আসো, হঠাৎ দেখবা যে বিশাল এক জ্যাম, শুক্রবার দিন সকালবেলা বা একটা অড টাইম যেখানে কখনো জ্যাম লাগার কোনো কারণ নেই। শেষমেশ যখন এন্ডে পৌঁছাবা, দেখবা যে এক লেন দিয়ে গাড়ি যাচ্ছে, কারণ কি, মাঝখানে একটা ট্রাক হয়তো আইল্যান্ডে মেরে দিয়ে উল্টে পড়ে আছে, ঠিক আছে। সো অ্যাক্সিডেন্টের কারণে এখানে আনইউজুয়াল টাইমে একটা জ্যাম লেগেছে। As far as accidents are concerned, their randomness is influenced by the level of traffic. As the higher the traffic on specific road segments, the higher of the probability of accidents. Both case, অর্থাৎ ট্রাফিক বেশি থাকলেও অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি বাড়ে, ট্রাফিক একেবারে কম থাকলেও অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি কমে না, আসলে বাড়ে। কিন্তু কমে বেসিক্যালি, যদি বলো যে নাম্বারের দিক দিয়ে কমে, কিন্তু সিভিয়ারিটির দিক দিয়ে আসলে বাড়ে। কারণ যখন খালি রাস্তা হয়, তখন সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট গুলো হয় যখন খুব সিভিয়ার হয়, কারণ স্পিড খুব বেশি থাকে। তো বেশি স্পিড অ্যাক্সিডেন্ট হলে সেটার সিভিয়ারিটি বা ফ্যাটালিটিও বেশি হয়। যেমন এই যে আমাদের নতুন 300 ফিট রাস্তা, হ্যাঁ, সেখানে কিন্তু এখন তোমরা যদি খেয়াল করে থাকো বা ফলো করে থাকো, প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট। ছেলেপেলেরা মানে রাতের বেলা, দিনের বেলাও হয়তো বা খুবই মানে কি বলবো, খুবই উচ্চ গতিতে তারা মোটরসাইকেল চালায় হেলমেট ছাড়া, এবং সেগুলো ভিডিও করে নিজেরা শেয়ার করে। তোমরা হয়তো দেখছো কিনা জানি না, রাস্তার মধ্যে কঠিন কঠিন অ্যাক্সিডেন্ট, মানে একটা মোটরসাইকেল আরেকটা মোটরসাইকেলের পিছনে গিয়ে লাগাই দিচ্ছে এত স্পিডে, এবং লাগাই দিয়ে সে ওখানে রাস্তার মধ্যে পড়ে কাঁপতেছে, মানে সে মরে যাচ্ছে অবস্থা আর কি। সেই ভিডিও আবার তারা আপলোড করতেছে, মানে কি ধরনের আমরা কোন কন্ডিশনে আছি জানি না। তো এখানে আসলে এখন প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে মোটরসাইকেল নিয়ে। সো বেসিক্যালি নতুন হাইওয়ে পাইছে বড়, 10 লেন 8 লেন, বেসিক্যালি কত, এটা মনে হয় 10-12 লেনের, কিন্তু মেইন রোড মনে হয় তো 3 লেনের। সো এবং কোনো ব্যারিয়ার নাই, কিছু নাই, 8-10 কিলোমিটার লম্বা একটা স্ট্রেচ। তো সবাই ওখানে গিয়ে স্পিড টেস্ট করে মোটরসাইকেলে। সো মোটরসাইকেল তো একটা আসলে রিস্কি জিনিস। তো এখন কিন্তু এখানে মানুষ মারা যাচ্ছে। আবার পদ্মা ব্রিজ চালু করে প্রথম কয়েকদিনের মাঝখানে মোটরসাইকেল উঠে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হুম। তো এই জিনিসগুলো আসলে স্যাড। এক সেকেন্ড। আচ্ছা, তো আমাদের কি কি অবস্থায় আছি আমরা? আমরা কতটুকু আসলাম? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমাদের যেহেতু টাইম শেষ, আমরা এখানে শেষ করি। হুম। ওকে। তোমাদের কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ আছে? হ্যালো। এই তোমরা আসো না, ঘুমাই গেছো বলো তো? হ্যাঁ, আসো। আচ্ছা, কোনো কোয়ারিজ আছে বা কোনো কোশ্চেন বা কিছু? ফলো করতে পারছো তো? জি স্যার, ফলো করছি। ঠিক আছে, তাহলে তাহলে আমরা শেষ করে দিলাম আজকে, হ্যাঁ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।